অমাবস্যার সময় গ্রামের আঁকাবাঁকা মাটির রাস্তা, দুই পাশে ঘন জঙ্গল আর বাঁশ ঝাড়ের মধ্য দিয়ে একটা গরুর গাড়ি শব্দ করে ধীর গতিতে এগিয়ে চলেছে। বাতাসে শোষ শব্দ আর ঝিঝি পোকার একটানা ডাকে পরিবেশটা থমথমে। গরুর গাড়ির মধ্যে হ্যারিকেনটা টিমটিম করে চলছে। নরেন, খুড়ো, রঘু আর নিতাই গরুর গাড়ি করে কোথাও একটা যাচ্ছে। রঘু আর নিতাই নিজেদের মধ্যে কথা বলছে, আর নরেন খুড়ো মুখ গোমরা করে বসে আছে। বাবা রে বাবা, বর্ষার সময় খুব কষ্ট হয় রে এই কাঁচা রাস্তা দিয়ে যেতে। গঞ্জ থেকে ফিরতে অনেক সময় লেগে যায়। হ্যাঁ, ঠিকই বলেছ নেতাইদা। এই রাস্তা ঠিক না করলে আমাদের আর শান্তি নেই। হ্যাঁ হ্যাঁ, যত দ্রুত সম্ভব এই রাস্তা ঠিক করতে হবে। রাতের বেলা এই রাস্তাতে যাওয়া খুব কষ্টকর হয়ে যায় রে। আবার চারিদিকে কেমন ঘুটঘুটে অন্ধকার। দূর দূর দূর, বেশ ভয়ও লাগে। হ্যাঁ, দেখি গ্রামের সবাই মিলে এই রাস্তাটা পাকা করার ব্যবস্থা করব। আরে, আমি তো ভুলেই গিয়েছিলাম। আজকে তো অমাবস্যার রাত। শুনেছি এই অমাবস্যার রাতে মৃত আত্মারা সব জায়গায় ঘুরে বেড়ায়। দূর, সব আদিমকালের গল্প শোনাইও না তো নেতাইদা। মরা মানুষ আবার ফিরে আসে নাকি? সব আন্দাজে গল্প। আরে আসে আসে, আমি শুনেছি। আরে ও খুড়ো, তোমার হলো কি বলো তো? অমন মুখ গোমরা করে বসে আছো যে? নরেন খুড়ো কোনো জবাব দেয় না, অন্যমনস্ক হয়ে চুপচাপ কিছু একটা চিন্তা করছে। এসব আমি বিশ্বাস করি না। যতদিন নিজের চোখে দেখতে পারবো না ততদিন বিশ্বাস আমি করব না, তাই না খুড়ো? তুমি কিছু বলছো না কেন? হ্যাঁ খুড়ো? নরেন খুড়ো চিন্তায় ধ্যানমগ্ন থেকে বের হয়ে বলল, বিশ্বাস করছিস না বুঝলাম, কিন্তু যা কোনোদিনও চোখে দেখিসনি তা নিশ্চিন্তে কিভাবে বলতাছিস যে তারা নেই? আরে খুড়ো, কি সব বলছো? মরার পরে সবাই কবরে চলে যায়। মরার পরে কেউ আবার ফিরে আসে কি? আরে বেটা, সবাই ফিরতে চাইলেই কি ফিরতে পারে নাকি? কারোর যদি কোনো অপূর্ণ ইচ্ছে বাকি রয়ে যায় তখনই সে ফেরে। যদি তোর বন্ধু মারা যাওয়ার পরে তোর সাথে কথা বলে, এটা আশ্চর্যের ব্যাপার, তাই না? খুড়ো, তুমি দেখেছো নাকি? হঠাৎ এই প্রশ্ন করলে যে? হ্যাঁ খুড়ো, তুমি কি সত্যি সত্যি দেখেছো? নরেন কোন একবার নেতাই আর রঘুর দিকে তাকায়, তারপর একটা দীর্ঘশ্বাস নিয়ে বলে, হ্যাঁ দেখেছি। এটা কোনো বানানো গল্প নয়, এটা এক সত্য ঘটনা। এই ঘটনা ঘটেছিল আমার চাচাতো ভাইয়ের সাথে। ও খুড়ো, আমার খুব জানতে ইচ্ছা করতেছে, তাড়াতাড়ি বলো না। আমার বয়স যখন 25 বছর, আমার চাচাতো ভাই ফিরোজের সাথে এক দুর্ঘটনা ঘটে যায়। ফিরোজের সব থেকে কাছের বন্ধু ছিল রমেশ। ফিরোজ তার জমি বিক্রি করে রমেশকে শহরে পাঠায় ব্যবসা করার জন্য, কিন্তু ওর বন্ধু শহরে গিয়ে তাকে ভুলে যায়, তার সাথে কোনো যোগাযোগই রাখে না। কিন্তু ফিরোজ রমেশকে খুব ভালোবাসতো। কেমন স্বার্থপর বন্ধু! যেই বন্ধু সাহায্য করলো তারই কিনা ভুলে গেল। তারপর কি হলো খুড়ো? আচ্ছা শোন, এভাবে কয়েক বছর কেটে যায়। একদিন হঠাৎ এক বৃষ্টির রাতে আমি আর ফিরোজ একসাথে শুয়েছিলাম খাটে। চারিদিকে অন্ধকার, জোরে জোরে বৃষ্টি হচ্ছিল। হঠাৎ মধ্যরাতে দরজার সামনে কড়া নাড়ার শব্দ হয়। কেউ জোরে জোরে দরজায় ধাক্কা দিচ্ছিল। ফিরোজ, এই ফিরোজ, বাড়ি আছিস? দরজাটা একবার খোল। আমি আর ফিরোজ শব্দ শুনে ঘুম থেকে উঠে পড়েছিলাম।
হ্যাঁ, এত রাতে কে কে ডাকে? ঝড় বৃষ্টির এত রাতে হঠাৎ কে আসলো ভেবে ফিরোজ আর আমি চিন্তায় পড়ে গিয়েছিলাম। এত রাতে আবার কে আইবে নরেন ভাই? আমার কি দরজাখান খোলা ঠিক হইব? আমারও তো সেটাই প্রশ্ন, এই মধ্যরাতে কে আসতে পারে? আচ্ছা খোল দেখি, কি বলতে চাই শুনি। যদি চোর ডাকাত হয়, লাঠি দিয়ে মেরে ঠ্যাং ভেঙে দেব। কিরে, কি হলো? তাড়াতাড়ি খোল, আমার যে অনেক বড় বিপদ। ফিরোজ ওর কণ্ঠ শুনে বুঝতে পেরেছিল এই কণ্ঠ সে আগেও শুনেছে। তখনই সে বুঝতে পারলো এটা আর কেউ নয়, রমেশের কণ্ঠ। তাই ফিরোজ তাড়াতাড়ি দরজা খুলে দিল। দরজা খুলে আমরা দেখলাম একটা চাদর মুড়ি দিয়ে কে যেন দাঁড়িয়ে আছে। বৃষ্টিতে সারা শরীর ভিজে গেছে। ফিরোজকে সে তখন বলল, কিরে, আমাকে চিনতে পেরেছিস? আরে কেন চিনতে পারবো না, তুই যে রমেশ। তোর কণ্ঠ শুনে তো টের পাইছিলাম। তা এত রাতে হঠাৎ এই গ্রামে? হ্যাঁ, আমি এসেছিলাম তোর কাছেই, তোকে দেখার জন্য। অনেক দিন তোর সাথে দেখা করিনি, আমাকে মাফ করে দিস ফিরোজ। আসলে জীবনে টাকা পয়সা, গাড়ি বাড়ি এসব কিছুই না, সেটা আমি এখন বুঝতে পেরেছি। কি যে কইস রমেশ, আরে আমি তোরে অনেক দিন আগেই মাফ করে দিছি, বুঝলি। আমি এইসব নিয়ে আর কিছু মনে করি না ভাই। তা তুই বাইরে দাঁড়িয়ে আসিস কেন? আরে ঘরে আয়, ঘরে আয়। তোর শরীর যে পুরো ভিজে গিয়েছে রে, তুই ঘরে আয় তো আগে। না না, আমি বাড়িতে ঢুকবো না, আমার যে অনেক কাজ। কি কাজ তোর এত রাতে? আমি আর আমার শহরের 4 বন্ধু এসেছিলাম গ্রামে ঘুরতে আর তোর সাথে দেখা করতে, কিন্তু প্রচণ্ড বৃষ্টির কারণে রাস্তাঘাট কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ দুর্ভাগ্যজনকভাবে আমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়, আর সেখানেই আমার 4 বন্ধু মারা যায়। কি বলিস রমেশ? তা তোর বন্ধুরা এখন কোথায়? তারা ওই রেলওয়ে স্টেশনের সেই কবরস্থানে আছে, তাদেরকে কবর দিতে হবে। তুই এখনই আমার সঙ্গে চল। এখন তো অনেক রাত, এত রাতে কবরস্থানে যাওয়া কি ঠিক হইব? আর এত জোরে প্রচণ্ড বৃষ্টি হইতেছে, যাব কেমনে? ফিরোজ, ওদেরকে তাড়াতাড়ি কবর দিতে হবে, না হলে শরীরগুলো পুরো পচে যাবে বৃষ্টিতে। তুই আমাকে একটু সাহায্য কর ভাই, এই গ্রামে তুই ছাড়া আমার আর কেউ নেই। আচ্ছা রমেশ, চল তাইলে। নরেন ভাই, আমার এক বন্ধু আইছে, তারা খুব সমস্যা আছে বুঝলে। আমারে গিয়া ওদের সাহায্য করতে হইব, তাই আমি যাচ্ছি একটু ওই কবরস্থানের দিকে, কেমন? এত রাতে কবরস্থানে যাস না ফিরোজ, শুনেছি এই কবরস্থান ভালো না। তাও আবার এই মধ্যরাতে কবরস্থানের দিকে যাচ্ছিস? আরে নরেন ভাই, আমার কিছু হইব না, তুমি চিন্তা করো না, আমার সঙ্গে রমেশ আছে তো। আচ্ছা ঠিক আছে, যা, বাইরে অনেক অন্ধকার, বৃষ্টিও হচ্ছে, তাই এই ছাতা আর হ্যারিকেনটা নিয়ে যা। আচ্ছা দাও। এই কথা বলে ফিরোজ আর রমেশ বেরিয়ে পড়েছিল কবরস্থানের উদ্দেশ্যে। ফিরোজ আর রমেশ একসাথে চলেছিল। ফিরোজ এক হাতে ছাতা আর এক হাতে হ্যারিকেন নিয়ে হাঁটছিল। তখন ফিরোজ রমেশকে বলল, এই রমেশ, আরে তুই ছাতার ভিতরে আয়। আরে বৃষ্টির মধ্যে তো পুরো ভিজে গেছিস রে, আরো ভিজে যাবি। ফিরোজের এই কথা শুনে রমেশ কোনো উত্তরই দিল না, হনহনিয়ে হেঁটে যাচ্ছে। ফিরোজ আবার জিজ্ঞেস করলো, তোদের গাড়িটা তাও ঠিক কয়টার সময় অ্যাক্সিডেন্ট হয়েছে? তা তো ঠিক বলতে পারছি না, মনে হয় রাত 11টার সময়। রাত 11টায় যদি তোদের অ্যাক্সিডেন্ট হয়, তাইলে তুই আমার বাসায় আসতে এত দেরি করলি কেন? এখন যে রাত 2টো বাজে। গাড়ি অ্যাক্সিডেন্টের সময় সবাই গাড়ি থেকে ছিটকে পড়েছিলাম, আমি অজ্ঞান ছিলাম। কিছুক্ষণ আগেই আমার জ্ঞান ফিরেছে। আমি জানতাম একমাত্র তুই আমাকে সাহায্য করতে পারবি, তাই জ্ঞান ফিরতেই তোর কাছেই এলাম। ও আচ্ছা, বুঝতে পারছি। বেশ অনেক দূর হাঁটার পর একটা জঙ্গল চোখে পড়ল। ফিরোজ রমেশকে বলল,
এই জঙ্গল দিয়ে যাচ্ছিস কেন? কবরস্থান কি এইদিকে পড়ে? ওই জায়গায় তো কোনো মানুষই যায় না। রমেশ আবারও কিছু না বলে হাঁটতে লাগলো। ফিরোজ কিছু বুঝে উঠতে পারল না, তার পিছু পিছু হেঁটে চলল। এক সময় হাঁটতে হাঁটতে তারা সেই কবরস্থানে পৌঁছে যায়। কবরস্থানের ভিতরে ঢুকে দেখতে পেয়েছিল সত্যি সত্যি 4 জন ব্যক্তি ওখানে মরে পড়ে আছে। প্রচণ্ড বৃষ্টির কারণে মৃতদেহগুলো সাদা ফ্যাকাশে হয়ে গেছে। দেখে মনে হচ্ছে বেশ কিছুদিন হলো মরে গেছে। এই তোর বন্ধুরা, এনাদেরকেই কবর দিতে হবে? হ্যাঁ ফিরোজ, এদেরকে কবর দিয়ে দে। তুই ছাড়া আর কে বা দেবে? রমেশের কথাগুলো কেমন অদ্ভুত মনে হচ্ছিল ফিরোজের। ও কি বলতে চাইছে ফিরোজ কিছুই বুঝতে পারছিল না। ফিরোজ আর ওই সবে খেয়াল না করে 4 জনকে কবর দেওয়ার ব্যবস্থা করতে লাগলো। হঠাৎ দেখে 4 জনের পাশে একটি কবর খোঁড়া। বৃষ্টির কারণে সেখানে পানি ঢুকে গেছে। ঠিক সেই সময় দেখে রমেশ ওই খোঁড়া কবরের সামনে দাঁড়িয়ে আছে। রমেশ, আরে ওইদিকে দাঁড়িয়ে কি দেখছিস? ফিরোজের কথায় রমেশ কোনো জবাবই দিল না। ফিরোজ তখন কৌতূহলবশত এগিয়ে গেল। ওই খোঁড়া কবরের সামনে যেতেই যা দেখল, এটা দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না। সে দেখল কবরে শুয়ে থাকা ব্যক্তি আর কেউ নয়, তার বন্ধু রমেশ। তার মৃতদেহ কবরে শুয়ে আছে, তার শরীরটা ফ্যাকাশে হয়ে গেছে। এটা দেখে ফিরোজের মাথায় যেন বাজ পড়েছিল। সে কবর থেকে চোখ সরিয়ে দেখল যেখানে রমেশ দাঁড়িয়েছিল সেখানে সে নেই। ভয়ে তার হাত পা কাঁপতে শুরু করলো। দৌড়ে সেখান থেকে পালিয়ে যেতে লাগলো। আচমকা ফিরোজের পথের সামনে রমেশ দাঁড়িয়ে পড়ল। আমি জানি তুই কিছুই বুঝতে পারছিস না। তুই আমাকে অনেক ভালোবাসিস, তাই আমার শেষ ইচ্ছা ছিল মৃত্যুর পর তুই যেন আমার কবরটা দিস। তাই এত রাতে তোর বাড়িতে গিয়েছিলাম তোকে ডাকতে। তুই তুই আমার বন্ধু হতে পারিস না, কখনোই না। সেই 4 জন বন্ধুর সাথে আমিও এখানে মারা গিয়েছি ফিরোজ। প্রথমে আমিও বুঝতে পারিনি, তারপর আমার লাশ দেখে বুঝতে পারলাম যে আমিও মারা গিয়েছি ভাই। যতক্ষণ তুই না আমাকে কবর দিবি ততক্ষণ আমার আত্মা এভাবেই ঘুরতে থাকবে ফিরোজ। রমেশ, তুই আমার অনেক ভালো বন্ধু। আমি তোর এই শেষ ইচ্ছে অবশ্যই পূরণ করব ভাই। এই বলে ফিরোজ রমেশের কবরে মাটি দেয়। আর দেখতেই দেখতে রমেশের আত্মা হাওয়ায় মিলিয়ে যায়। তখনই হঠাৎ অনেক জোরে বাতাস এসে হ্যারিকেনের আলো নিভে যায়। তারপর তারপর কি হলো খুড়ো? ফিরোজ কি বেঁচে আছে? পরের দিন সকাল 5টা বাজে। ঘুম থেকে উঠে দেখি ফিরোজ এখনো আসেনি। আমি তখনই দৌড়ে চলে যাই সেই কবরস্থানে। গিয়ে দেখি ফিরোজ একটি কবরের উপর পড়েছিল অজ্ঞান অবস্থায়। ওর পাশে পড়েছিল 4 জন লোকের লাশ। এখন কি তোমার ভাই সুস্থ আছে খুড়ো? ওই রাতের পর থেকে ফিরোজ কেমন জানি হয়ে গেছিল। এখন সে মানসিক রোগী হয়ে আছে। একা একা কথা বলে। ওর কথা শুনে মনে হয় যেন সে রমেশের সাথে কথা বলছে। কি ভয়ঙ্কর ব্যাপার রে বাবা! ওই রমেশের আত্মা মনে হয় এখনো ওই ফিরোজের সঙ্গেই আছে। হ্যাঁ, আমারও মনে হয় রমেশের আত্মা যায়নি, এখনো ফিরোজের সাথেই আছে। হয়তো আমরা এসে পড়েছি, চল নেমে যাই। হ্যাঁ, চলো চলো। তোমার গল্প শুনে আমার ভয় লাগতে শুরু করেছে খুড়ো। তাহলে এবার বিশ্বাস হলো তো?